সরকারের একজন উপদেষ্টার বাসায় বাংলাদেশের ধর্মীয় মৌলবাদী দলগুলো প্রকাশ্য এবং নিষিদ্ধ সংগঠন, জামাত অফিসিয়ালি প্রকাশ্য সংগঠন, হিজবুত সহ কয়েকটা নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনগুলো একটা বৈঠক হয়েছে যে যাতে তারা একজন আরেকজনের উপর আক্রমণ না করে। পাশাপাশি হিজবুত তাহরীর ৭ই মার্চ প্রকাশ্য সমাবেশ উপস্থিতি যাতে প্রমাণ দিতে গিয়ে সরকার একটা লোক দেখানো গ্রেফতার অভিযানও চালিয়েছে। একজনকে সরকার উপদেষ্টা ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়েছেন। এমন সব নানা বিষয় আমাদের আলোচনায় থাকবেন। নজরুল কবির, আপনাকে স্বাগতম। আমরা যে খবরটা পেয়েছি যেটা হচ্ছে সেই উপদেষ্টাটা হচ্ছেন সৈয়দা রেজওয়ানা হাসান, এবং সেই বৈঠকে আলী রিয়াজ উপস্থিত ছিলেন, মাহফুজুল্লাহ আলম উপদেষ্টা উপস্থিত ছিলেন। তারা তো নিশ্চয় ইসলামী রাষ্ট্র বা জঙ্গি রাষ্ট্রের পক্ষের লোক না। তারা এদের সাথে সমঝোতার কারণ কি হতে পারে? সেটা এই ঘটনাটা ঘটে 31শে জানুয়ারি। 31শে জানুয়ারিতে ঘটনাটা ঘটে। সেটি হচ্ছে আপনি যেমনটি বলছিলেন যে জামাত, হিজবুত, আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি এবং জেজেএমবি, অর্থাৎ জেজেএমবির যে গ্রুপটা আপনি জানেন, যে বলা হতো যে তারা দাবি করতো যে তাদের সঙ্গে আইএসআইএস অর্থাৎ আইসিস যেটা আমাদের নামে পরিচিত আমাদের দেশে, আইএসআইএস এর সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে বলে তারা দাবি করত, কিন্তু আগের সরকার কখনোই এটা স্বীকার করে নাই। সেই জেএমবি, হেফাজতে ইসলাম এবং তাবলিগ জামাতের যেই অংশটুকু আপনার আমরা বলবো এটা হচ্ছে জুবায়ের পন্থী বলে পরিচিত, যেটা আর কি তাদের একটা বড় অংশ, সেই জুবায়ের পন্থীদের মধ্য থেকেই যারা একটু এক্সট্রিমিস্ট। এখানে এই কারণেই বলছি যে আপনি জানেন যে হেফাজতের নেতা, হেফাজত ওই অর্থে তারা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন নিজেদেরকে ক্লেম করে না। হেফাজতের একজন নেতা আছেন মাওলানা মামুনুল হক, তিনি তাবলিগের এই জুবায়ের পন্থীদের নেতৃত্ব দেন আর কি। তো এই 7টি সংগঠন এক হয়। ইন্টারেস্টিং হচ্ছে এই 7টি সংগঠনের পাশাপাশি আরো একটি সংগঠনের প্রতিনিধি ছিল, সেটি হচ্ছে পূর্ব বাংলার সরবরাহ পার্টির যশোরে যেই গ্রুপটি কাজ করে সেই গ্রুপটিও এখানে ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে, আমি খবর পেয়েছি আর কি। এই মোট 8টি গ্রুপ একটা হয়েছে। পারস্পরিক যে দাবিটি ছিল সেই দাবিটির ক্ষেত্রে যে আমরা দেখেছিলাম, বিশেষ করে 5ই আগস্টের পট পরিবর্তনের পর পরস্পরের বিরুদ্ধে একসঙ্গে রাজপথ আন্দোলন করলেও পরস্পরের বিরুদ্ধে অবস্থান দিচ্ছিল, এবং এরা প্রত্যেকের পরিচয় হচ্ছে তারা কোড আট কোড বলছে যে ইসলামী রাষ্ট্র করতে চায়, কিন্তু সেখানেও তাদের নানা রকম, তাদের ভাষায় নানা রকম ফেকরা আছে, তাদের মধ্যে পার্থক্য আছে। এই অনিয়মগুলি অর্থাৎ এই ধরনের এটা নিয়ে যেন পরস্পরের সঙ্গে টানাপোড়েন তৈরি না হয়, তার একটা সমঝোতা বা সমন্বয় বৈঠক বলতে পারেন আপনি, সেটা ছিল মূল উদ্দেশ্য। এইটা মোটামুটি প্রকাশ্য রাজনৈতিক অঙ্গনে যারা কম বেশি এটা জানেন যে এক ধরনের সমঝোতা হয়েছে। বিহাইন্ড দ্য সিনের কাহিনী আপনাকে আরেকটা কথা বলি, যে আপনি জানেন যে হরকাতুল জিহাদ বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর মধ্যে প্রাচীনতম সংগঠন, এবং আমি প্রথম যেই সংগঠনটির কথা বললাম 7টি সংগঠনের, তার মধ্যে 7টি এবং একটি যদি সরবরাহ পার্টি ধরি, তাহলে এই 5টি সংগঠন অর্থাৎ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিকে ধরি, তাহলে মোট 5টি এর মধ্যে কিন্তু নিষিদ্ধ সংগঠন। হিজবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন, আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ সংগঠন, জেএমবি নিষিদ্ধ সংগঠন, জেএমবি নিষিদ্ধ সংগঠন, আর পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ সংগঠন। অর্থাৎ এই 5টি সংগঠন কিন্তু নিষিদ্ধ সংগঠন, এবং প্রকাশ্য রাজনীতির ক্ষেত্রে আছে কে? জামাত আর হেফাজত। এই 7টি সংগঠনের প্রতিনিধিদের এই বৈঠকটি হয়, সেখানে এক ধরনের সমঝোতা এস্টাবলিশড হয়। কিন্তু বিহাইন্ড দ্য সিনের কাহিনী হলো যে এখানে একটা ঐক্যমতে এসছে যে বাংলাদেশে ইসলামী বিপ্লব ঘটাতেই হবে, এই ব্যাপারে তারা ঐক্যমতে এসছেন, এবং এটা তারা বিশ্বাস করেন যে কোনো শুধু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই ইসলামিক বিপ্লব হবে না, এর জন্য একটা সশস্ত্র অবস্থান দরকার, সশস্ত্র ইসলামিক রেগুলেশন হইতে হবে বলে তারা মনে করে। এবং সেই জায়গাতে তখন তাদের মধ্যে এমনও কথা হয়েছে বলে জানতে পেরেছি যে ইসলামিক রিপাবলিক আর্মি, সংক্ষেপে IRA, এটি গঠনের ব্যাপারেও
তারা নীতিগতভাবে ঐক্যমত্যে পৌঁছান। এই যে কয়টা সংগঠনের কথা বললাম, এই কয়টা সংগঠনের বিরুদ্ধে যেই অভিযোগ ছিল যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা তারা চালায়, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই ইন্টারেস্টিং যে তথ্যটি ছিল সেইটি হচ্ছে তারা প্রত্যেকেই প্রশিক্ষণ নিয়েছিলেন পাকিস্তান থেকে। পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা, তাদের সঙ্গে তাদের একটা যোগাযোগ ছিল। গত 7ই মার্চ হিজবুত তাহরীর ঢাকা শহরে একটা বড় সমাবেশে করেছে তারা, এবং এই তথ্যটা সরকারের কাছে ছিল। সরকার কি সমাবেশটা করতে দিয়েছে? দেখেন, কয়েকদিন আগে বিবিসির কাছে এই নিষিদ্ধ সংগঠনের মিডিয়া উইং এর যিনি দায়িত্বপ্রাপ্ত, তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন। সেইখানে সেই ইন্টারভিউতে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন তারা জুলাই আগস্ট আন্দোলনে সংগঠনের নাম না নিয়ে, মানে কোনো ব্যানার ইউজ না করে কিভাবে তারা ছিলেন এবং তারা কিভাবে, আমি শব্দটা যদি বলি, তারা বলেছেন যে আমরা ফাইট ব্যাক করেছি, কোট আনকোট শব্দটা বললাম। তো এখন ধরেন আমি যদি সমালোচনার দৃষ্টিকোণ থেকেও নেই, যে সেখানে অসংখ্য মানুষ মারা গেছে, তো এবং সেটা গুলিতে মারা গেছে। এটি যারা আন্দোলনটি করেছেন তাদের অভিযোগ হচ্ছে পুলিশের গুলিতে মারা গেছে। তাহলে সেই ভাষ্যটিকে যদি আমি তর্কের খাতিরে সত্য হিসেবে ধরে নেই, এবং হিজবুত তাহরীর মিডিয়া উইং এর যিনি দায়িত্বপ্রাপ্ত বিবিসির কাছে ইন্টারভিউতে বলছেন যে আমরা ফাইট ব্যাক করেছি, সেটা কি নিজস্বভাবে ফাইট ব্যাক করা যায়? ক্লিয়ার হয়ে যায় সেখানে। এক। দ্বিতীয়ত হচ্ছে এটি কম বেশি বাংলাদেশের প্রতিটি মানুষ, এবং আমি বিশ্বাস করি আন্দোলনে যেই সমস্ত মানুষ কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত না থেকে আন্দোলনে ছিলেন, তারাও দেখেছেন যে হিজবুত তাহরী কোন কোন স্পটে কাজ করেছিল। সেই আন্দোলন চলাকালীন যখন নাকি এরকম সহিংস আন্দোলনের রূপ হলো, আমি কিন্তু গণমাধ্যমে স্পষ্ট করে দুটি স্পট বিশেষ করে একদম উল্লেখ করে বলেছিলাম, রামপুরা থেকে উত্তরা পর্যন্ত সেখানে হিজবুত তাহরীর অংশগ্রহণ ছিল, এবং যাত্রাবাড়িতে। এবং আমার এই আগে জুলাই মাসে অগাস্ট মাসে বলা আমার ভাষ্যের সত্যতা কিন্তু খোদ হিজবুত তাহরীর নেতাই স্বীকার করে নিয়েছেন বিবিসির ইন্টারভিউতে। তিনিও কিন্তু বলেছেন ঢাকার দুটি প্রবেশ মুখে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছি। এবার আপনার ওই প্রশ্নে আসি যে সরকার কি বিব্রত করেছে কিনা। আপনার একটু খেয়াল করে দেখবেন যে হিজবুত তাহরী বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন, তারা সারা ঢাকা শহরে পোস্টার করেছিল এই কর্মসূচিটিকে ডিক্লেয়ার করে, এবং সেটি গত এক সপ্তাহে, এবং আমার জানা মতে স্পেশালি 3রা ও 4ঠা মার্চ আফটার সেহরি বিফোর ফজর, এই গ্যাপটার মধ্যে 28টি টিম ঢাকা শহরে তাদের একযোগে এই পোস্টারগুলো লাগায়, সম্ভাব্য দৃষ্টি মানে পরে মানুষের, সাধারণ মানুষের সেই সমস্ত জায়গাতে। এটি বাংলাদেশের না, আমি বলবো রাজধানীর, অন্তত আমি রাজধানীর কথাটা বলছি আপনাকে, ঢাকার বাইরের কথাটা বলতে পারবো না। রাজধানীতে এই 28টি টিম কাজ করে, এবং মোটামুটি ঢাকার সব প্রান্তেই এই পোস্টারের মানে মানুষের চোখের যাওয়ার মতো জায়গাগুলোতে তাদের পোস্টারগুলি ছিল, নগরবাসী তার সাক্ষী। এরপরেও সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো বোধোদয় হয় নাই। গণমাধ্যম কর্মীদের সঙ্গে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্য বিষয়ে ব্রিফিং করছিলেন, তখন গণমাধ্যমের কোনো কর্মীরা, সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন যে এই যে হিজবুত তাহরী ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে, তারা 7ই মার্চ মার্চ ফর খিলাফত সুস্পষ্টভাবে কর্মসূচি ডিক্লেয়ার করেছে, এই ব্যাপারে তার অভিমত জানতে চান। তখন তিনি বলেন যে এটি একটি নিষিদ্ধ সংগঠন, ফলে কোনো নিষিদ্ধ সংগঠনের সভা সমাবেশ কোনো কিছুই করতে দেওয়া হবে না, এটা বেআইনি। গুড। এরপরে ওই দিনই রাত্রে ডিএমপির পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয় যে এই জাতীয় কোনো সংগঠনকে কোনো ধরনের কর্মসূচি করতে দেয়া হবে না। তো আমরা পরবর্তীতে জানতে পারি যে সরকারের কাছে এবং পুলিশের কাছে স্পেশালি ইনফরমেশন ছিল যে এরা সকালবেলা থেকেই বিশেষ করে পল্টন প্রেস ক্লাব এলাকা দখল করে ফেলবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম
যে সেইখানে বলা ছিল পোস্টারের মধ্যে কিন্তু, এবং অনলাইনের প্রচারণায় হিজবুত তাহরীর অনলাইনের যে প্রচারণাগুলো ছিল তার প্রচুর ভিডিও কন্টেন্ট বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে। এবং মানে 101 বছর 118 বছর পরে আবার খিলাফত প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, মানে মোটামুটি একটা ভালো ন্যারেটিভ তৈরি করে তারা খুব আকর্ষণীয় ভাবে এটা উপস্থাপন করেছে। এই সমস্ত কিছু চলার পরেও সরকারের পক্ষ থেকে যখন পুলিশ বাইতুল মুকাররমের উত্তর গেটে পাহারা দিল, এবং আপনি জানেন যে ওইখানে 2টা ব্যাচ ছিল, গণমাধ্যম কর্মীদের কাছে পুলিশের একজন কর্মকর্তা কিন্তু বলেছিলেন যে আমাদের সংখ্যা কম ছিল পুলিশের, আমরা পরবর্তীতে বেশি সংখ্যায় এসে পরে এটা ডিসপাস করেছি। এটি ঘটনা ঘটে যাওয়ার পরের গল্পটা বলছি। এই ইন্টারভিউটা দিয়েছিলেন সম্ভবত ডিসি মাসুদ বোধহয় নাম ওনার। তার আগের কাহিনীটা কি ঘটলো? আগের কাহিনীতে এই সকাল থেকেই আসলে মূলত কিন্তু হিজবুতের ফজরের নামাজের পরপরই, অর্থাৎ ফজরের নামাজের তারা একটা বড় অংশ ফজরের নামাজ পড়ে তারা বাইতুল মুকাররম মসজিদে, এবং তারা সেখানে স্থান নেয়। এর বাইরে তারা বিকল্প আরো 2টি জায়গা ছিল ঠিক করে রাখে, 3টি জায়গা ঠিক করে রাখে। যদি কোনোভাবেই এখানে করতে না পারে, গুলশান আজাদ মসজিদ, উত্তরা 4 নম্বর সেক্টরের যে মসজিদটি আছে বেশ বড় মসজিদ, সেই মসজিদ মানে 4 নম্বর এবং 5 নম্বর সেক্টরের কোনাটার মধ্যে যে মসজিদটি, এবং মোহাম্মদপুরের একটি মসজিদ, এই 3টি জায়গা থেকেও হিজবুতের সমাবেশ হবে, মিছিল হবে, এরকম তাদের সাংগঠনিক পরিকল্পনা ছিল। একটা বড় অংশের কর্মীরা কিন্তু আগের দিন রাত্রে থেকেই বাইতুল মুকাররমের ভিতরে অবস্থান নেয়। পুলিশ আপনার দাঁড়িয়ে জুম্মার নামাজের আগ মুহূর্তে মানে প্রায় প্রতিটি মানুষকে কিন্তু চেক করে ভিতরে ঢুকতে দিয়েছে। এখন ধরেন খুব কম সংখ্যক হিজবুতের সদস্য ঢুকতে পেরেছে ওই সময়টায়। কারণটা হচ্ছে যাদেরকে মিনিমাম সন্দেহ হচ্ছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, কোনো ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া নাই। কিন্তু আমরা মিছিলে কি দেখলাম, যে ব্যানার থেকে শুরু করে প্ল্যাকার্ড থেকে শুরু করে সমস্ত কিছু নিয়েই তারা নেমেছে। তো এটা নামলো কিভাবে? পুলিশ তো ব্যারিকেড দিয়ে রেখেছিল গেটে, তারা ঢুকলো কোন দিক দিয়ে? ওই যে আপনাকে আমি বললাম আগের দিন রাত্রে থেকেই অবস্থান নিয়েছিল। ফলে আমি যেহেতু জানি যে আগের দিন রাত্রে থেকে অবস্থান নিয়েছিল, এবং পুলিশ যেহেতু সিদ্ধান্ত নিয়েছে আগের দিন রাত্রে, তাহলে কি পুলিশের কোনো ইন্টেলিজেন্স ছিল না? তাহলে কি পুলিশের কোনো তৎপরতা ছিল না এদেরকে দমন করার? ফলে এটি সরকার বাধা দিয়েছে, এটি যেমনি দৃশ্যমান, ঠিক সরকার বাধা দেয় নাই, করতে দিয়েছে সেটাও দৃশ্যমান। কেন? উত্তর গেটে আপনি বিপুল পরিমাণ পুলিশ রাখলেন, দক্ষিণ গেট ফ্রি, পূর্ব গেট ফ্রি। পরে যখন বলা হলো যে আরো তো 2টি গেট আছে, তখন সেই 2 গেটেও স্বল্প সংখ্যক লোক পুলিশকে ডিপ্লয় করা হলো। দক্ষিণ গেট দিয়ে মূলত স্ট্র্যাটেজি পাল্টে তারা উত্তর গেট দিয়ে না বের হয়ে দক্ষিণ গেট দিয়ে হিজবুত তাহরীর বেরিয়ে স্টেডিয়াম দিয়ে ঢুকে পূর্ব গেট থেকে দিয়েও অনেকে বেরোলো, মিলে জাতীয় ক্রীড়া পরিষদ সুইমিং পুলের পাশ দিয়ে যে গলিটি, সেখান থেকে এসে উত্তর গেট দিয়ে মিছিলটি মার্চ করে। এবং আমার ভাষ্য নয়, সরকারি ভাষ্য মতেই ওয়ারলেস পুলিশরা বলছিল যে কত লোকের জমায়েত, ঊর্ধ্বতন কর্মকর্তাদের, স্যার 30 থেকে 50 হাজার হবে। এই ভাষাটা কিন্তু আমার ভাষ্য না, গণমাধ্যম কর্মীদেরকে বলা হয়েছে, গণমাধ্যম কর্মীরা বলছে কয়েক হাজার লোক। কিন্তু এটি পুলিশের ওয়ারলেসের শোনা ভাষ্য আমার নিজ কানে 30 থেকে 50 হাজার। এখন ধরে নিচ্ছি আমি কমটাই 30 হাজার সমাবেশ হয়েছে। তাদেরকে ঠেকানোর জন্য পুলিশের প্রস্তুতি কি ছিল? মিছিলটা পল্টন থেকে বের হলো, বের হয়ে আপনার কাকরাইল হয়ে বিজয়নগর হয়ে যখন আবার আসা শুরু করলো, আপনি তখন গিয়ে ডিসপাস করা চললেন। এবং কখন সেই ডিসপাসটা শুরু হলো? যখন আর্মি অ্যাক্টিভ হলো। এর আগ পর্যন্ত কিন্তু এই সমাবেশটি ভাঙা হয় নাই। আর্মি যখন নাকি আর্মির একটা ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে যখন আর্মির ট্রুপটি আসা হলো, তখনই এটি ভাঙা হয়েছে। আমি শুধু এতটুকু আপনাকে ইনফরমেশন হিসেবে দিতে পারি। ফলে মেসেজে যে এরা কি সরকারকে বিব্রত করতে চাইলো আন্দোলন করে, দেখেন
আন্দোলনের কৌশল কি ছিল হিজবুত তাহরীর, এটা হিজবুত তাহরীর সংগঠকরা ভালো বলতে পারবেন। কিন্তু সাদা চোখে স্পষ্ট হয় যে এর আগেও গত 9ই সেপ্টেম্বর হিজবুত তাহরীর অত্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ করেছে প্রেস ক্লাবের সামনে দিয়ে। গত বছর 9ই সেপ্টেম্বরে তারা কিন্তু প্রথম সমাবেশ করেছে। এরপরে তারা জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছে, করে তাদের উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। তো এইগুলো কিভাবে সম্ভব হয়েছে? উইদাউট এনি হেল্প, এনি ব্লেসিং অফ গভর্নমেন্ট পিপল অর গভর্নমেন্ট, এটা পসিবল না। আগামী 13 তারিখে বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব আসছেন গুতেরেস। তার সফরসূচির মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন রয়েছে। ফলে এটা আবার নতুন করে বাংলাদেশে গণমাধ্যমে আলোচনায় আসছে। আপনাকে তথ্য দেই, সেটি হচ্ছে 4টি সংগঠন। আপনি জানেন যে এই দেশে গত 29শে জানুয়ারি, আমি তো এর আগের বৈঠকটার কথা বললাম 31শে জানুয়ারি, 29শে জানুয়ারি কিন্তু এই দেশে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা এবং কুতুব অ্যালেক্স সোরস, তিনি বাংলাদেশে এসেছিলেন। এবং আপনি জানেন যে অ্যালেক্স সোরস আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ঘনিষ্ঠ বন্ধুজন বলে আমরা জানি। একই সঙ্গে তিনি ডেমোক্রেটদের সঙ্গে খুব ভালো বন্ধুজন। 29শে জানুয়ারি, আমি সূত্র উল্লেখ করতে পারবো না, খুবই দায়িত্বশীল সূত্রে জানাই ঘটনাটা, সেই সময় তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছিল রোহিঙ্গা ইস্যুর ব্যাপারে। ডক্টর ইউনূসই প্রসঙ্গটি উঠিয়েছিলেন সরোসের কাছে যে উনি কোনো সহযোগিতা করতে পারেন কিনা। তখন উনি পরামর্শ দিয়েছিলেন যে রোহিঙ্গাদের এখানে কাজ করা যে সংগঠনগুলো আছে তাদের মধ্যে লিডারশিপ ডেভেলপ করতে হবে এবং তাদের প্রবলেম সলভে তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং তিনি সাজেশন দিয়েছিলেন সেখানে ক্রিয়াশীল সংগঠনগুলোকে একটি প্ল্যাটফর্মে আনা যায় কিনা, গভর্নমেন্ট সে ব্যাপারে ওয়ার্ক করতে পারে কিনা। এইটুকুই ছিল ওই সময়। এইটা ধরেন যে আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি ওই সময় শুনেছি কিন্তু অতটা গুরুত্ব দেই না, এটা আমার ব্যর্থতা অ্যাজ এ রিপোর্টার। ধরেন আমার এটার আরেকটু ডেপথে যাওয়া উচিত ছিল সেই সময়, তখন যাইনি। আমি এই যে 29শে, আমি যে আপনাকে বললাম গত 15 দিন আগে যখন আমি জানতে পারলাম, 2 সপ্তাহ বা একটু বেশি হবে, যে 31শে জানুয়ারির বৈঠকটির কথা, ওই একই টাইমে জানলাম আরেকটি ইনফরমেশন যে রোহিঙ্গাদের এখানে কাজ করা 4টি অর্গানাইজেশন আছে। এর মধ্যে প্রাচীনতম অর্গানাইজেশনটির কথা আপনি জানেন, ওই মাওলানা আজিজুল হক এখন মারাও গেছেন, আপনি তাকে ব্যক্তিগতভাবে চিনতেন, আমরাও গণমাধ্যম কর্মীদের সঙ্গে ওনার খুব ভালো রিলেশন ছিল, আমরা রিপোর্ট করেছি, তাকে ইন্টারভিউ করেছি অনেকবারই। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, যা আরসা নামে পরিচিত, আরাকান রোহিঙ্গা আর্মি ARA, এবং আরাকান রোহিঙ্গা ইসলামী মুহাজ ARIM, এই 4টি সংগঠনের একটি সমন্বয় হয়েছে। খুবই সিগনিফিক্যান্ট, এই 4টি সংগঠনও মনে করছে যে তাদেরকে যদি তাদের মানে এলাকায় ফিরে যেতে হয়, অথবা তাদেরকে যদি সত্যিকার অর্থেই একটি রাষ্ট্রীয় পরিচয় পেতে হয়, তাহলে তাদেরকে সশস্ত্র হইতে হবে, সশস্ত্র অবস্থান ছাড়া তাদের হবে না। এইরকম একটি ঐক্যমত্যে তারা নীতিগতভাবে এসছে। এবং তারাও সেই যে সশস্ত্র গ্রুপ কি নাম হইতে পারে, সেইখানে তারাও ঠিক করেছে IRA, ইসলামিক রেভুলেশন আর্মি, এইরকম একটি উদ্যোগে। সেখানে একাধিক মতামত এসছে কাদের সহযোগিতা চায়। এর মধ্যে বাংলাদেশের আর্মিদের কাছ থেকে তারা সহযোগিতা চাইবে, এই ধরনেরও একটা কথা এসছে। এবং বহির্শক্তির কাছেও তারা সহযোগিতা চাইবে, তাদের ভাষায় বন্ধু প্রতিম দেশদের কাছ থেকেও তারা সহযোগিতা চাইবে। এই আলাপ আলোচনাগুলো হয়েছে। এখন ধরেন তাহলে ORRA আর ARIRA এক ধরনের সন্নিবেশন যদি আপনি খেয়াল করেন, ঐক্যের জায়গা খেয়াল করেন। এখন এই রোহিঙ্গার বাস্তবতাটা কি, জাস্ট আপনার সঙ্গে যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে মাত্র জানতে পারলাম যে সামরিক জান্তা মিয়ানমার এখন ক্ষমতায়, তারা নির্বাচনের
একটি মানে একটা সম্ভাব্য মাসের ঘোষণা করেছে। আমাদের এখানে যেরকম ডিসেম্বর টু মার্চ প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বললেন, ওদের এইখানে ডিসেম্বর টু জানুয়ারি এর মধ্যে সাধারণ নির্বাচন দেবেন। আবার এই জানতা আসার পরে তারা এটা ডিক্লেয়ার করল। এই যে 4টা সংগঠন রোহিঙ্গারা এক হয়েছে, তারা এটা নাম দিয়েছে, শুনে আপনি খুব মানে মজা পাবেন। সেটা হচ্ছে 4 ব্রাদার্স অ্যালাই, সংক্ষেপে 4BA। খুবই ইন্টারেস্টিংলি ওই পারে যে আরাকান আর্মি যারা, অর্থাৎ যারা এখন আমাদের নর্থ সাইডের পুরো বর্ডারটি যাদের নিয়ন্ত্রণে, অর্থাৎ বিদ্রোহী গ্রুপ যেটা, তাদের যে পলিটিক্যাল উইং, সেই পলিটিক্যাল উইং এর নামও 4 ব্রাদার অ্যালায়েন্স। সেখানে আপনার অং সান সুচির দল থেকে শুরু করে কুকি চিনদের দল, এরকম 4টি সংগঠন আছে যারা পলিটিক্যাল অ্যালাই এবং যারা নিজের এক ধরনের ইন্টেরিয়াম গভর্নমেন্ট তৈরি করেছেন, থাইল্যান্ড বেস কাজ করছে। আমি কোনো বলছি না যে এটা এদের সঙ্গে এদের কোনো যোগাযোগ আছে, ঘটনাটা হয়তো নিতান্তই কাকতালীয় হইতে পারে, বাট নামটা কিন্তু একই রকম নিয়েছে। মানে 4 ব্রাদার্স অ্যালায়েন্স, এই 4টি রোহিঙ্গা সংগঠন এক হয়েছে। এখন বাংলাদেশে আসেন, এই রোহিঙ্গারা বাংলাদেশে দিন মোহাম্মদকে গুলি করে মারার পর, যেটা রোহিঙ্গা ক্যাম্পে আমার বছর 2 আগে রোহিঙ্গা শিশুদের সঙ্গে কিছু কাজ করার সৌভাগ্য হয়েছিল একটি এনজিওর মাধ্যমে, ওদেরকে বেশ খানিকটা ম্যাচিওর করার জন্য। সেই সূত্রে অনেক রোহিঙ্গার সঙ্গে যখন আমার আলাপ আলোচনা হয়, তখন আমি জানতে পারছি যে ওইখানে আসলে ওদের কাছে এই সশস্ত্র গ্রুপটির একটি মজার নাম আছে, সেটা হচ্ছে আলকিন গ্রুপ। এটি ধরে যে আবার বৃদ্ধ বনিতা ক্যাম্পের সবাই জানে, ওরা এই সশস্ত্র গ্রুপটাকে আলকিন উমুক এক একজন ব্যক্তির নামে, এটা হচ্ছে ধরেন যে কলিমুদ্দির আলকিন গ্রুপ, ওইটা সলিমুদ্দির আলকিন গ্রুপ, এইভাবে তারা জানে। ওরা এরকম যে আরএসএ কে, আরসা কে, এআরএ কে, আরএসও কে, এরকম ভাগটা সাধারণ রোহিঙ্গারা বোঝেন না। সেইখানে যে কনসাস লোকটা ছিল এবং যে বিগত সরকারের সঙ্গে এক ধরনের লিয়াজো করে আপনার নিয়ে যাওয়ার, ফেরত যাওয়ার ঐক্য নিয়েছিল, সেটা ছিল দিন মোহাম্মদ। তাকে কিন্তু গুলি করে মারা হয়। আপনার মনে আছে নিশ্চয়ই যে একদম সবকিছু ঠিকঠাক হয়েছিল, মিয়ানমারে যাবে, ঠিক তার আগ মুহূর্তেই কিন্তু তাকে গুলি করে মেরে ফেলা হয়। সেই হত্যার রহস্য কিন্তু আজও উন্মোচিত হয় নাই। বলা হয়েছে সেখানে আন্তর্জাতিক শক্তি কাজ করেছে, করে তাকে মেরে ফেলা হয়েছে, যে তারা যাতে রোহিঙ্গারা নিজের পায়ে দাঁড়াতে না পারে, তাদের মধ্যে যাতে নিজের লিডারশিপ ডেভেলপ না করে, তারা যাতে অন্যের দ্বারা পরিচালিত হয়। এখন এই 4টি গ্রুপকেও তথ্য রয়েছে যে পাকিস্তানি এবং আইএসআই সদস্যরা কাজ করে। এবার আপনাকে বলি, আমরা তো জানি যে এই সরকারের আমলে আইএসআই এর যে গ্রুপটি এসেছিল বাংলাদেশে আনুষ্ঠানিক সরকারি সফরে, সবাই আমরা জানি শুধুমাত্র যে তারা রংপুরের চিকেন নেক পরিদর্শনে গেছে। নট লাইকলি দ্যাট, তারা আরো একটি জায়গায় গেছে, সেটি এই কক্সবাজার, এবং তারা এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এসছে। এবার নিশ্চয়ই দর্শকরা এবং আপনিও নানা অঙ্ক মিলাতে পারবেন। এবং আমি যেই কারণে গুতেরেসের প্রসঙ্গটি প্রথম আনলাম, যে গুতেরেস 1 বছর আগে শেখ হাসিনা সরকারের সময় এসেছিলেন, সহযোগিতা কেমনি করবে না করবে সব বলেছেন। আমরা তো গত 1 বছরের জাতিসংঘের অবস্থানটা কি রোহিঙ্গা ইস্যুতে কম বেশি, শুধু আমরা না, গোটা পৃথিবী জানে সে কি ভূমিকা নিয়েছে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধানে। এখন উনি বৈঠক করবেন, একটি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন, তার সফরসূচিতে আছে। কাদের সাথে কথা বলবেন? আমার বিপুল কৌতূহল, বিপুল আগ্রহ সেই জায়গাটায়, যে রোহিঙ্গাদের ওইখানে কাজ করছে রোহিঙ্গাদের মধ্য থেকে এই 4টি সংগঠন। তাহলে এই 4টি সংগঠনের কোন সংগঠনের সঙ্গে তিনি কথা বলবেন? 4 সংগঠনের প্রত্যেকের সঙ্গে কি কথা বলবেন? তাদের সঙ্গে সরাসরি সশস্ত্র ও ভাবে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই 4টি সংগঠনের বিরুদ্ধেই। তাহলে গুতেরেস শান্তি আলোচনার মাধ্যমে ফেরত নেওয়ার ক্ষেত্রে কাদের প্রতিনিধিত্বের সঙ্গে কথা বলছেন? সত্যিকারের শান্তিকামী রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন, নাকি সশস্ত্র গ্রুপের সঙ্গে কথা বলবেন? ফলে এই যে জটিলতাটা তৈরি হচ্ছে, এবং আগামী 6 মাসের মধ্যে আমি এটা একেবারে জিও পলিটিক্সের জায়গায় বলতে পারি, জিও পলিটিক্সের চেহারা অনেক পাল্টা ইতিমধ্যে শুরু হয়েছে, আরো পাল্টাবে। এই আপনি জানেন যে এই মুহূর্তে রাশিয়া সফর করছে হচ্ছে সামরিক জান্তা,
আবার এইদিকে আরাকানিজরা এবং পলিটিক্যাল যে অংশ তাদেরকে লিড করছে আরাকান আর্মিকে, এরা সর্বশেষ যে উপায়টি নিচ্ছে যে জান্তা যদি কোনোভাবেই না সরে বা তারা হটাতে না পারে, তাহলে যতটুকু জায়গায় তারা স্বাধীন করতে পেরেছে, মুক্ত করতে পেরেছে, অর্থাৎ পুরো আরাকানটা কিন্তু এখন এই বিদ্রোহীদের দখলে, জান্তার অধীনে নেই। ফলে শুধু আরাকানকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে কাজ শুরু করবে কিনা, সেইখানে এই যে ফোর ব্রাদার অ্যালাই আছে তারা কাজ করবে কিনা। আবার দেখেন এই আরাকান আর্মি ফুল তাদের আধিপত্য বিরাজ হওয়ার পর তারা কিন্তু আরাকানে থাকা 80,000, মানে আমার ভাষ্য না, বাংলাদেশ সরকারের ভাষ্য অনুযায়ী 80,000 নতুন করে রোহিঙ্গাকে গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে কি বলবো এটাকে পুশ করেছে। ফলে এখন কি তাহলে ভবিষ্যতে আমরা আমাদের সমাধানের ক্ষেত্রে এই 80,000কে একটা গুটি হিসেবে ব্যবহার করা হবে? এই নতুন স্বাধীন রাষ্ট্র যদি তারা বানায়, সেই রাষ্ট্রে কি এই 80,000কে ফেরত নেওয়ার ব্যাপারে কথা হবে? সরকারের কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে যে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হবে শুরুর দিকে এই ইন্টারিয়র গভর্নমেন্ট, এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে, সেটাও বলা হয়েছে ফরেন মিনিস্ট্রি থেকে একাধিকবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে। এখন আরাকান আর্মির সঙ্গে কি এই 80,000 নিয়ে নেগোসিয়েট হবে? ফলে একটা খুব ক্রিটিক্যাল অবস্থা তৈরি হচ্ছে। এর মধ্যে বড় দুঃসংবাদ, ইউএসএআইডি তো টাকা বন্ধ করে দিয়েছে, এটা আপনি জানেন কম বেশি। ইউএসএআইডি ফান্ড নাই। তো এখানে রোহিঙ্গাদের বিভিন্ন প্রকল্পে ইউএসএআইডির একটি বড় ফান্ড ছিল। এর বাইরে আরেকটি বড় দুঃসংবাদ গত মাসে জারি হয়েছে রোহিঙ্গাদের জন্য। সেটি হচ্ছে WFPA, অর্থাৎ বিশ্ব খাদ্য কর্মসূচি, এটা সেই অর্গানাইজেশনটি নতুন করে একটি সার্কুলার জারি করেছে যে তারা যা এখানে রোহিঙ্গাদের জন্য মাথা পিছু $12 করে দিত, সেই $12 জায়গা তারা কার্টেল করে এখন $6 নামিয়ে এনেছে। এখন আপনি ধরেন এই যে রোহিঙ্গারা 17 সাল থেকে, আমি অন্যদের কথা বাদ দিলাম, শুধু 17 সাল থেকে যারা আসছে তাদের সংখ্যা যা ছিল তার 3 গুণ হয়ে গেছে। কারণ তাদের রিপ্রোডাক্টিভ অর্গান এত ভালো, তারা বছর বছর সন্তান জন্ম দেয়। ফলে এই যে বাজেটের যে ক্রাইসিসটা হবে, খাদ্যের যে সংকট হবে, এবং ক্ষুধা যখন মানুষের থাকে তখন মানুষের মানে কি বলবো তার সাইকোলজিক্যাল অবস্থানটা কি থাকে আপনি জানেন। এবং বহু জায়গায় মানুষ সশস্ত্র হয়ে উঠতে উদ্বুদ্ধ হয় ক্ষুধার কারণে। এর সঙ্গে আরেকটা জিনিস রিলেট করি আপনাকে, পৃথিবীতে এখন সবচেয়ে বেশি অর্থ ইনকাম হয় ড্রাগের মাধ্যমে যেই দেশটিতে, সেই দেশটি মিয়ানমার। এবং তার মধ্যে এই আরাকানের যে বর্ডার এরিয়া, এই বর্ডার এরিয়া যেহেতু এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে, ফলে বলা হয় এখন যে নার্কোটিক্স টেরোরিজম, অর্থাৎ মাদকের যে সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদের নিয়ন্ত্রণ হচ্ছে এখন আরাকান আর্মি। তার ইম্প্যাক্ট সীমান্তবর্তী আমরা বলে আমাদের এখানে ইয়াবা, হেরোইন অবাধে আসছে, এবং যেখানে ড্রাগ আছে সেখানে স্মল আর্মস থেকে শুরু করে নানা রকম অস্ত্র পাচারের ঘটনা আছে। এবং আমাদের বিজেপি কিন্তু আপনি জানেন গত, শুধু এই সরকারের আমলে না, গত 1 বছরের হিসাব যদি করেন, অর্থাৎ এই 6 মাস এবং আগের 6 মাস মিলিয়ে যে কি পরিমাণ অস্ত্র এবং ড্রাগ উদ্ধার করেছে। ফলে এবং এই সমস্ত জায়গাতে রোহিঙ্গারা কিভাবে যুক্ত হয়ে পড়েছে। ফলে সামনে কিন্তু আমি এই অঞ্চলটা ধরে খুব বেশি পজিটিভ জিনিস দেখছি না, অনেক বেশি আনরেস্ট হওয়ার আশঙ্কা দেখছি। অর্থাৎ একদিকে দেশের সমতল সহ অন্যান্য অঞ্চলে জঙ্গিবাদী তৎপরতা, আরেকদিকে রোহিঙ্গাদেরকে জঙ্গিবাদী তৎপরতা উদ্বুদ্ধ করার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। এবং এইটার সমন্বিত একটি প্রক্রিয়ায় যদি বাই এনি চান্স ইসলামী রিপাবলিক আর্মি নামে এই জাতীয় কোনো অর্গানাইজেশন হয়, তাহলে দেশের গোটা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য তো এনাফ, আর তো কিছু লাগে না তখন। এবং এইটার জিও পলিটিক্যাল যে ইম্প্যাক্ট, তো মারাত্মক ইম্প্যাক্ট পড়বে তখন। বাংলাদেশ যেখানে নির্বাচনের পথে হাঁটছে, ডিসেম্বরে একটা ডেডলাইন বলা হচ্ছে, সেই অবস্থায় সেদিকে যদি আনরেস্ট শুরু হয়, আরাকান আর্মি যদি স্বাধীন দেশ ঘোষণা করে, ইসলামিক সলিডারিটির নামে আইএসআই যদি এটাকে বাফার স্টেট হিসেবে আমাদের ভূমিকা কাজে লাগায়, ইলেকশনের কি হবে তাহলে? এটা সরকার ভালো বলতে পারবে। তো ধরেন যে নানা রকম খেলাধুলা তো আছে বাংলাদেশের রাজনীতির মাঠে এখন।
তো সেই জায়গাতে ধরেন এই ইস্যুকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতির ঘোষণা আমি বলি নাই, ডক্টর ইউনূস আজ থেকে আরো 3 মাস আগে বলছেন যে বাংলাদেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজমান। এটা নিয়ে গণমাধ্যমে তীব্র আলোচনা সমালোচনা হয়েছিল কিন্তু তার এই বক্তব্য নিয়ে। আবার এই গত সপ্তাহে তিনি বলছেন, একসময় বলছিলেন ডিসেম্বর থেকে জুন, আবার তিনি নতুন একটা ডেট দিয়েছেন ডিসেম্বর থেকে মার্চ এর মধ্যে হবে। তাহলে ওনার কথার তো স্টেবিলিটি নাই। আবার ঠিক তার পরের দিন আর যে বলছেন না ডিসেম্বরেই হবে। ফলে কোনটা যে উনি স্ট্যান্ড পয়েন্ট এটা উনি নিজেও আসলে জানেন কিনা আমার এখন সন্দেহ হয়। আমি একটা জিনিস বলি, বাংলাদেশে জঙ্গি জঙ্গি খেলা যারা যারা খেলতে চাচ্ছেন খেলবেন, আখেরে কিন্তু বাংলাদেশের ক্ষতি হবে। এই জাতীয় পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আসছেন, আমি একজন ছোট মানুষ হিসেবে, ছোট অবজারভার হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে, একজন ছোট রিপোর্টার হিসেবে আমার কাছে সরি মাফ করবেন, গুতেরেসের এই সফর নানা কারণে খুব সিগনিফিকেন্ট মনে হচ্ছে। পৃথিবীর বহু দেশে, বিশেষ করে যে সমস্ত দেশে বাংলাদেশ সহ জাতিসংঘ মিশনে কাজ করা হচ্ছে, সেই সময় দেশসমূহে গণতান্ত্রিক পরিস্থিতি ডেভেলপ করার জন্য নির্বাচন হয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে। অসংখ্য উদাহরণ আছে, সিয়েরা, দক্ষিণ সুদান, এরকম বেশ কিছু উদাহরণ আছে। এবং বাংলাদেশের সেনাবাহিনীরা সেই সমস্ত দেশে একটি পজিটিভ রোল প্লে করছে ডেমোক্রেসি ফিরিয়ে আনার প্রশ্নে। আমি জানি না বাংলাদেশে যদি এইরকম অবস্থা চলতে থাকে ভবিষ্যতে আমরা সেই রকম জায়গায় গিয়ে হাঁটতে যাচ্ছি কিনা। মানে অর্থাৎ এক্সিস্টেন্স যে সরকারগুলো সেই সমস্ত দেশে ছিল, সেই সরকারগুলো কাগজে কলমে নামকা অস্ত্রের সরকার ছিল। মূলত সেই রাষ্ট্রটিকে তখন পরিচালনা করত জাতিসংঘ মিশন। ইলেকশনটাও কেউ মানে কোঅর্ডিনেট করেছে, ইলেকশনটাও ওই জাতিসংঘ মিশনের তত্ত্বাবধানে হয়েছে। ফলে যদি বাংলাদেশে এই ধরনের প্রক্রিয়া চলতে থাকে, আমি খুব বেশি অবাক হব না যদি বাংলাদেশে এই জাতিসংঘের মিশন বাংলাদেশে এসে বসে। সেই সংখ্যাটা ডে বাই ডে এই জাতীয় তৎপরতা দেখে দেখে আমার মনে দানা বাঁধছে। এর বিচার নিশ্চয়ই সময়ই করবে। নজরুল কবির, জাতিসংঘ রিপোর্ট নিয়ে নানা ধরনের বক্তব্য আছে। জাতিসংঘ রিপোর্টের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশের সবাইকে নিয়ে একটা নির্বাচন করার বিষয়টা আছে। এই নির্বাচন, সবাইকে নিয়ে নির্বাচন, এর আগে যুক্তরাজ্য বলেছে, যুক্তরাষ্ট্র বলেছে, সর্বশেষ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পোকসম্যান যিনি জয়সওয়াল, তার বক্তব্যে সেটা আছে। আবার নতুন দলটা যেটা বাংলাদেশে হয়েছে ছাত্রদের, সেই ছাত্রদের নেতা নাহিদ আবার বলেছেন বাংলাদেশে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নির্বাচন করা কঠিন হতে পারে। সব দলকে নিয়ে নির্বাচন করতে গেলে আওয়ামী লীগ লাগবে, আওয়ামী লীগকে স্ব-নির্বাচন করতে গেলে জাতিসংঘ বাহিনী কি অনিবার্য হয়ে পড়ছে? যে ধরেন 2024 সালের 5ই আগস্টের সময়ে এই সরকারের প্রতি মানুষের যে ভরসা আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, যদি আপনি আনুপাতিক হারে মাপতে যান, ঠিক মানে বিপরীত মাত্রা 360 ডিগ্রি উল্টা চিত্রটা পাবেন এখন। এবং যেটা অনেক সময় স্যাটায়ার করা হয় আওয়ামী লীগের সমর্থকদেরকে যে আগেই ভালো ছিলাম, কোট আন কোট, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন। বাট রিয়েলিটি ইজ দিস, এটি কিন্তু সাধারণ মানুষ ফিল করছে, বলছে যে তাইলে তো আগেই ভালো ছিলাম। ফলে নাহিদদেরকে বলতে হচ্ছে সেইটা মাথায় রেখেই যে বাই এনি চান্স আওয়ামী লীগ যদি তীব্রভাবে সক্রিয় হয়ে উঠে আবার রাজনীতিতে, তাহলে তো আরেক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং মানে তাদের ভাষায়। ফলে সেই অস্থিতিশীল পরিবেশে ইলেকশন হবে কিনা। ভাইরে, ইলেকশন যদি করতে চান, এখনো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, যদি পলিটিক্যাল উইল ফোর্স থাকে আপনার, ইটস এ ম্যাটার অফ 7 days। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা 7 দিনের ব্যাপার। আপনি সকল রাজনৈতিক দলকে নিয়ে যে ভাই আমি কিচ্ছু দরকার নেই, আমি এখন নির্বাচনে যাব, এবং সেই সকলের মধ্যে আমি আওয়ামী লীগকে মাইনাস করে বলছি না,
আওয়ামী লীগের কাদেরকে নিতে হবে? আপনার তো বাড়ি ভাই নিশ্চয়ই মনে আছে 111-এর আমলে রাজনীতি করাই নিষিদ্ধ ছিল। তারপরে কিভাবে আস্তে আস্তে ঘরোয়া রাজনীতি চালু হলো, তারপরে কি করে আন্ডার হ্যান্ডে বিভিন্ন দলের প্রতি, মানে যেখানে সংস্কার দল ভাঙা, মানে এগুলো হওয়ার পরেও কি করে ওই মূলধারার গ্রুপগুলোর সঙ্গে ছোট ছোট করে মিটিং করে 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 পরবর্তীতে এই নির্বাচনের দিকে যাওয়া হয়েছিল। এটাতেই দেশের মানুষ অলরেডি সিন করেছে। সুতরাং যদি কেউ চায়, কারো মনে যদি সদ ইচ্ছা থাকে যে আমি ভাই আল্লাহ আল্লাহ করে তাড়াতাড়ি যাইতে পারলে এবার একটা নির্বাচন দিয়া, তাইলে এক ধরনের হিসাব, এবং সেই হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ঘটনা না, খুব দ্রুতই সম্ভব। আমি তো বললাম যে এই যে টেরর হান্টের নামে একটা নাটক করা হলো, সত্যিকার অর্থে যদি টেরর হান্ট হতো আজকে তো বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই জায়গায় থাকার কথা না। আর্মিকে যদি সত্যি সত্যি কাজে লাগানো হতো, ইটস এ ম্যাটার অফ 48 আওয়ার্স বাংলাদেশের অবৈধ অস্ত্র থেকে শুরু করে যা যা এখানে লুট হয়েছে, এখনো পর্যন্ত থানায় লুট হওয়া অস্ত্রই উদ্ধার হয় নাই। এখন তো ফলে নতুন করে বাংলাদেশে বাড়িঘর ঘেরাও করা, সন্দেহভাজন তল্লাশির নামে নতুন একটা শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাদেরকে বাধা দিচ্ছে না। সেই পরিস্থিতিতে বললেই কি 7 দিনের মধ্যে নির্বাচনের পরিবেশ করা যায়? যায়, কারণ যায় এই কারণেই আপনি মুখে বলছেন পরিস্থিতি খারাপ, আমি ব্যবস্থা নিছেন। আমি তো আবারও বললাম, পলিটিক্যাল উইল ফোর্সটা আপনার আছে কিনা। আপনার পলিটিক্যাল উইল ফোর্স থাকলে এটা সম্ভব। তাইলে স্বীকার করতে হবে যে এই গভর্নমেন্ট মানে সফল না। তাহলে ভাই যারা সফল হবে, তাহলে আপনি সারেন্ডার করেন রাজনৈতিক দলগুলোর কাছে, বলেন যে আপনার একটা দল, আপনার একটা সরকার করে দেন, আপনারা মিলে ঠিক করেন, মানে একটা কিছু তো হবে। আপনার যদি ইচ্ছা থাকে যে আমার ইচ্ছা আমি গুলিস্তান যাব, এখন হরতাল আইছে, কিন্তু আমার গুলিস্তান যাইতেই হবে, গাড়ি ঘোড়া নাই, বাস নাই, ন্যূনতম আমি পায়ে হাইতে হইলেও যাব, যদি আমার সদ ইচ্ছা থাকে, যাওয়াটা আমার ইচ্ছা হয়। তো সুতরাং এইগুলো অন্য, মানে আমি বললাম তো স্টান্টবাজি করার জন্য অনেক কথা বলা যায়, বাট রিয়েলিটি হচ্ছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার মতো শর্তগুলো সরকারের ভেতর থেকেই তৈরি হচ্ছে, এবং সরকার এক দুর্বোধ্য কারণে ধরেন যে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরঞ্চ আমার কাছে মনে হচ্ছে এই যে নাহিদরা যে বলছে যে নির্বাচন কি করে হবে, এই জাতীয় কথাগুলো হওয়ার জন্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি সত্যিকার অর্থেই চাইলে পরে এটা করা সম্ভব না, আমি তা মনে করি না। আপনি মানে ইন্ডিভিজুয়াল পুলিশিং এর ব্যবস্থা করতেছেন। আমি পারবে আপনাকে মনে করাই দিই, আজকেই দেখলাম, মানে গতকালই দেখলাম যে ডিএমপি কমিশনার বলছেন যে তারা এখন থেকে সহযোগী পুলিশ ফোর্স নিয়োগ দিবেন ডিএমপি অ্যাক্ট অনুযায়ী। ডিএমপি অ্যাক্টের এটার মধ্যে কি ছিল, এটা ওই যে কমিউনিটি পুলিশিং এর কথা আপনার মনে আছে, যে আরো বেশি মোরদেন করার জন্য, পুলিশকে আরো বেশি জনবান্ধব করার জন্য একটা কমিউনিটি পুলিশিং সিস্টেম বাংলাদেশে চালু হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল তাতে, দলমত নির্বিশেষে। পাড়ায় মহল্লায় প্রচুর, আপনি জানেন যে পঞ্চায়েত আছে, সমাজ আছে, তাদের অংশগ্রহণ ছিল। নৈশ প্রহরীর মতো করে কাজ করতো, সেখানে একটা নমিনি টাকা জনগণ দিত, পুলিশ অল্প একটা টাকা দিত, এবং এটা ওই এলাকার লোকজনের মধ্যে থেকে তৈরি হতো। আজকে যে আমি জানি না, এখানে উনি দেখলাম যে আবার শপিং মলের নিরাপত্তা কর্মীদের কথা বলেছেন। তো বহু জায়গা আছে যেখানে খোদ নিরাপত্তা কর্মীরাই ডাকাতির সঙ্গে যুক্ত, সিকিউরিটি ফার্মের যে লোকগুলি আছে, এরকম উদাহরণ তো আমাদের দেশে একটা দুইটা না, পুলিশে অনেক মামলা আছে এরকম নিরাপত্তা কর্মীরা যুক্ত হয়েছে। এইখানে এখনো পুলিশ পরিচয় গিয়ে ডাকাতি করে, এখনো র্যাব পরিচয় ডাকাতি করে, এখনো এমনকি সেনাবাহিনীর পোশাক পরে গিয়ে ডাকাতি করে। তো তার মধ্যে আপনি আবার নতুন উইন্ডো খুলতেছেন। এখন তাকে আবার খুব একটা গাল ভরা নাম দিয়েছে, শব্দটা ভুলে গেলাম, অক্সিলারি ফোর্স। এখন ধরেন আপনি আমি এই শব্দটা বলার পর আপনার কি মনে হবে যে 71-এ আপনি এই শব্দটা শুনছেন, পাকিস্তান আর্মির একটা অক্সিলারি ফোর্স ছিল, আলবদর করেছিল তখন এই অক্সিলারি ফোর্স ছিল আল বদর, আল শামস, রাজাকাররা। তো আমি জানি না যে আপনি আসলে
আইন শৃঙ্খলা রক্ষা কার কথা বলছেন? চট্টগ্রামের আমরা তো সামাজিক যোগাযোগ ফায়দা লুতে দেখছি, চট্টগ্রামের এক ডেপুটি পুলিশ কমিশনার তিনি বলছেন ওসিকে ফোন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে যোগাযোগ করবা আসামি ধরতে হইলে, তারা ধরে দিব, তোমার তো অত লোক নাই, তুমি তো নতুন আইছো, চিনো না, ওদেরকে বলো। তাইলে আজকে আপনি বলতেছেন যে এদেরকে অভিযান চালানোর কারো ইয়ে নাই, এখতিয়ার নাই। তো ভাই আপনি তো তারা নির্দেশ দিছিলেন আগে, আপনি তারা নিয়ে গিয়ে করছেন, এই 3 দিন আগেও তো করছেন আপনি। ডিওএইচএস এ হামলা হয়েছে, ডিওএইচএস এর মতো জায়গাতে, সেইখানে সেই যখন 999 প্রতিবেশীরা ফোন দিচ্ছে, তখন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে, এখন তো আবার এই নাম ব্যবহার করে না তারা, অর্থাৎ ওই এলাকায় যারা সেটা এখন যেই নামেই ডাকি না কেন, সেটা এই যে এনসিপি হোক আর গণতান্ত্রিক ছাত্র সংসদ হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, নাগরিক কমিটি হোক, যত নামই ডাকেন, রসুনের গড়তে এক, ওরা কি পরিচয় দিছে? ওরা বলছে যে আমরা পুলিশকে জানাই গেছি, পুলিশ এইতে দেরি হয়েছে, আমরা আগে ঢুকে পড়ছি। বাহ, এক অদ্ভুত কথা। আবার এদিকে আপনি বলতেছেন তো ওই যে গ্রামে একটা কথা আছে না, চোরকে কয় চুরি কর, গৃহস্থরে কয় সজাগ থাক। তো গভর্নমেন্ট তো ওই খেলা খেলতেছে, তো ফলে ওই খেলা খেললে তো আর সমাধান হবে না। আমি একটা জিনিস মনে করি কি, যে ধরেন একটু একটু করে মানুষ কেঁদে উঠছে, এই অবস্থা চলতে থাকলে যেই টাটানোটা হবে, ওই টাটানো ধরেন যে শেখ হাসিনার সময় আর জনগণ কি তাতাইছে, তার চেয়ে 600 গুণ বড় তাতানো হবে এইবার, কারণ তার তো আর কিছু নাই হারাবার। যে আমি শেষ ভরসা কইরা আমি একটা কাঠের টুকরা ধরলাম, আমি অথই জলে পড়ছি, আমার জাহাজ ডুবে গেছে, আমি একটা কাঠের টুকরা ধরছি সমুদ্রের মধ্যে, সেই কাঠটাও যদি দেখি পচা কাঠ ভাঙা যায়, তখন আমি কি করব? আমি তো প্রাণ পরে সাতটাবার চেষ্টা করব। তো প্রাণ পরে সাতটাবার চেষ্টা করবে এই দেশের জনগণ। সমাজের একটা অংশ তো এখনো রয়েছে যারা আসলে চায় না আওয়ামী লীগ করুক, মানে এটা আমি বলছি যে শুধু রাজনৈতিক দলগত হবে না, এনসিপি, বিএনপি, জামাত, শুধু এই অংশটা, একটা অংশ চায় না, এটা আছে, খুব ছোট অংশ কিন্তু আছে কিন্তু সমাজে। এটা অস্বীকার যদি কেউ করে, এটা পলিটিশিয়ানরা অস্বীকার করতে পারে, বাট এই ক্ষুদ্রতে ক্ষুদ্র এই অংশটা আছে যারা চায় না যে আওয়ামী লীগ আবার শক্তিশালী হয়ে উঠুক। কিন্তু আপনি এখন 1,18,00,000 মানুষের মধ্যে 1,00,000 লোকের কথা শুনবেন, নাকি বাকি 17,99,00,000 কথা শুনবেন? রিয়েলিটিটা এইরকম। ধরেন বিএনপির সমর্থক, সেই মানুষটিও কিন্তু আজ 3 বেলা ঠিক মতো বাজার করতে পারছে না। আমরা তো আসলে ধরেন যে সাধারণ মানুষের জীবনযাপন করি, সাধারণ মানুষের লোকে চলি, বাজার ঘাটে নানা জায়গায় কথা হয়, বলে হাসিনারে খেদাইলাম, এখন মানে একদম বিএনপির সমর্থক, আমি আপনার এইভাবে বলি, একজন মানে আমি তার পরিচয় দিতে পারতাম কিন্তু টেকনিক্যাল কারণে বলছি না, তার ওই ভদ্রলোক দল করেন যেহেতু বিপদে পড়তে পারেন, কিন্তু সে মনের দুঃখে কথা বলতেছিল যে ভাই মনে প্রাণে চাই বিএনপি যেন এখন ক্ষমতায় না আসে, আসলে 2 মাসের মধ্যে মানুষ ফালাইয়া দিব। এটা হচ্ছে তার রিয়েলাইজেশন। আমি বললাম যে কেন ভাই এই কথা কইতেছেন কেন, এত বছর ধরে আপনারা বাইরে, সামনে ইলেকশন হবে, ক্ষমতায় আসবেন, কয় বিএনপি দেশ চালাইতে পারবো না। এরা হাসিনা 17 বছরের যারা করছে, যা করছে, এরা 7 মাসে তার চেয়ে খারাপ করছে। এটা আমার ভাষ্য না, কিন্তু একজন ডাই হার্ড নিবেদিত, মানে আওয়ামী লীগের আমলে নির্যাতিত বিএনপি কর্মীর ভাষ্য। তো এই জাতীয় কথাগুলো তো আমাদের ক্ষমতা এমন এক জিনিস, তারা বধির হয়ে যান, তখন তারা শুনতে পান না। ধরেন না আজকে একজন উপদেষ্টা, এই যে শিশুটি ধর্ষিত হলো, সে বলতেছে এখনো নারী হয়ে উঠে নাই যে তাকে সে নির্যাতন শিকার হচ্ছে, অ্যাজ ইফ নারী হইলে, যদি সেই মেয়েটা নারী থাকতো, নারী হয়ে উঠতো বয়সের দিক থেকে, তাইলে যেন দর্শন করা ঠিক ছিল। মানে কি উন্মাদের মতো উপদেষ্টা এক একজনের ভাষ্য। গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করতে গেলে ধমকাচ্ছেন। তো এগুলি কখন হয় আপনি একটু খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগের শেষ সময়েও কিন্তু, সেই সময় কিন্তু দেখেছিলাম মন্ত্রীরা এরকম অ্যাবনর্মাল কথাবার্তা বলতো, ধমকাতো। তো এই লক্ষণগুলো কখন হয়? যখন তার নার্ভাসনেস কাজ করে, অর্থাৎ রাষ্ট্র চালাইতে যে তারা ব্যর্থ, এইটা তারা প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রমাণ দিচ্ছে। তো সামনে এই কারণে আমার শঙ্কার কথাটা, যেটা আপনাকে আগেও বলছিলাম, যে নিকট ভবিষ্যতে একটা পজিটিভ সমাধানের দিকে যাওয়ার ক্ষেত্রে আমার বারবার কেন জানি মনে হচ্ছে যে একটা পটভূমি তৈরি হচ্ছে, যেখানে
জাতিসংঘের একটা রিপ্রেজেন্টেশন হয়তো চলে আসতে পারে, এছাড়া আর কোনো অল্টারনেট হয়তো পাওয়া যাবে না। কারণ অনেকেই মনে করেছেন ওয়াকারুজ্জামান খুব দিবেন। ওয়াকারুজ্জামান তো, আমি তার লাস্ট বক্তব্যটা ধরি, লাস্ট বক্তব্যতে উনি বলে দিয়েছেন আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, আর এই দেশের মানুষ সামরিক শাসন খুব একটা পছন্দও করে না। তো সেই রকম জায়গা মিলে যদি দেখেন আপনি, তো তাইলে তখন কি মানে হোয়াট ইজ দ্য সলিউশন? এখন সেই সলিউশনে কি বাংলাদেশে দুইটা পথ আছে, এক শেখ হাসিনা আবার ক্ষমতায় বয়া দাও, আর নতুবা জাতিসংঘের বাহিনী আসে। এটা তো কম বেশি স্পষ্ট। বডি ল্যাঙ্গুয়েজ বলে একটা কথা আছে না, বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের বডি ল্যাঙ্গুয়েজ দেশের এই সংকটে একেবারেই বিপরীতমুখী। এটি আমার আমার আপনার বলার ব্যাপার না, এটা সাধারণ মানুষ বোঝে। আর এখন সোশ্যাল মিডিয়ায় এমন অবস্থা দাঁড়িয়েছে, সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ মানুষ জেনে যাচ্ছে, দেখে ফেলছে অনেক কিছু। ফলে সে তার মতো করে ইন্টারপ্রিটেশন সমাজে তৈরি করছে, তার মতো করে পাবলিক পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু ফলে এই পারসেপশনের জায়গা থেকে কিন্তু রাষ্ট্রের মানে অনেকেরই অনেক কিছুর সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়, যেটি আমরা দেখেছিলাম 2024 সালের শেষের দিকে, যে সেনাবাহিনীর একটি অংশ গুলি চালানোর পর এবং হতাহতের সঙ্গে সেনাবাহিনীর যুক্ততা থাকার পরেও সেনাবাহিনী কিভাবে আবার ফিরে এসেছিল, পিছিয়ে গিয়েছিল। ফলে পাবলিক পারসেপশনের জায়গায় যদি বলেন, এটা মানুষ বিশ্বাস করে এখন যে দুইজনের অবস্থান দুই ভাবে, সংকটের সমাধান দুইজন দুই ভাবে চাচ্ছেন। এটা মোটামুটি মানুষের এখন এইরকম একটি ধারণার জায়গাটা হয়ে গেছে। এটা কিভাবে ভাঙাবেন, এটা এই দুই দায়িত্বশীল ব্যক্তি জানেন। না, একটা তো ইউনূস সাহেবও বলে দিয়েছেন তার অবস্থানের কথা, কারণ উনি নির্বাচনের ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দিতে পারেন নাই। কবে হবে ওনার কোনো যে সংস্কার নিয়ে, যে আমি এই সংস্কারগুলো আগামী 6 মাসে করব, এই সংস্কারগুলো আগামী 2 বছরে হবে, এই সংস্কারগুলো 5 বছরে হবে, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করলেও আমি ধরে নিচ্ছি রাজনৈতিক দলগুলোর পড়াশোনা হয় নাই। ভাই আপনার সরকারের তো হইছে, আপনি তো 6টা কমিশনের রিপোর্ট হাতে পাইছেন, তা আপনি পড়েন নাই কিছু, আপনি জানেন না কিছু, আপনি একাধিক মিটিং করছেন না, আপনার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি থাকবে না, আপনি পাবলিকে কয়ে দেন। রাজনৈতিক দলগুলো যদি আপনার সহযোগিতা করে উন্মোচন করে দেন পাবলিকের সামনে, যে ভাই আমি 3 মাস পরে নির্বাচন করতে চাই, কলিমুদ্দির জন্য পারছি না, সলিমুদ্দির জন্য পারছি না, ভাই আমি 1 বছর পরে করতে চাই, কারণ আমার এই এই জিনিস করতে হইব, বলেন আপনি। উনি কিন্তু সেটা বলতে পারছেন না, শিফট করছেন। একবার বললেন 25-এর শেষে অথবা 26-এর মাঝামাঝি, 26-এর শুরুতে, আবার বলছেন ডিসেম্বরের মধ্যেই, আবার বলছেন ডিসেম্বর টু মার্চের মধ্যে। তো সো নোবডি নোস ডিসেম্বর টু মার্চের মধ্যে রিয়েল সিচুয়েশন কি। আপনি সংস্কারের, আমরা গণমাধ্যমে যে ছিটে ফুটা পেয়েছি সেই রকম ওনাদের ভাষ্য অনুযায়ী সারাংশগুলো সংস্কার কমিশনের আমরা পেয়েছি। তো সেই সারাংশ অনুযায়ী যদি কাজ করতে চায় তো 6 বছর লাগবে তার, যদি সে করতে চায়। আর যদি এটিআরকে একটা ঐক্যমত এসে রাজনৈতিক দলগুলোকে করতে দেন, ওকে ফাইন, ইটস এ ম্যাটার অফ 2 উইকস, আমরা রোডম্যাপ নিয়ে কথা বলি। ইলেকশন নিয়ে তো আরেক ভেজাল লেগে দিচ্ছে, বুঝছেন না। একটা বড় রাজনৈতিক দল চায় জাতীয় নির্বাচন, আর একটা বড় রাজনৈতিক দল আগে স্থানীয় সরকার নির্বাচন। ফলে আপনি আশাব্যঞ্জক কিছু দেখবেন না, কিন্তু ওই কারণে সংখ্যাগুলো আরো বাড়ছে। যে একটা উইন উইন সিচুয়েশন আনার ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষ লাগবে। এই যে রাজনীতির মাঠে তৃতীয় পক্ষ আনা, এবং এটা দেশের না বিদেশের হয়ে যাচ্ছে, এই জনমত যদি বাড়তে থাকে, ওইটা কারোর জন্যই সুখকর হবে না। কারণ আমি এখন মেন্টালি প্রস্তুত এরকম যে একটা বোনাস জীবন যাপন করছি আল্লাহর রহমতে, কারণ চারপাশে এখন আর কোথাও কোনো কিছু বলতে ইচ্ছা করে না। আমি আমার একটা কথা আমি সবশেষ এটাই বলি, যে আমি আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই সত্যগুলি বলে যাব। এটা এর আগেও আমি আপনাকে বলেছি, আজকেও বলছি। নানা রকম চাপ আছে, এখন আর এই সমস্ত চাপের কথা বলতে ইচ্ছা করে না। ফলে আমি শুধু বলি যে ভাই, অন্তত বাবা শিখিয়েছিল, আমার বাবা মৃত্যুর আগে মৃত্যু সজ্জায় বলেছিল যে সত্যের জয় দেরি হইলেও হয়, জীবনে এই কথাটা মনে রাখিস। আমি এটা মনে রাখছি। ফলে আমি সত্য কথা বলার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। ফলে যত বিপদই আসুক আপনারা দোয়া করেন আমার জন্য।